আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি, ঢাকা জজ কোর্ট। তো তামাদি আইন নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের 3, 4, 5 ধারা পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আমরা তামাদি আইনের যে আইনগত অপারগতা আছে, হ্যাঁ, এটা নিয়ে একটু জাস্ট বুঝার একটু চেষ্টা করব। তো আইনগত অপারগতা তামাদি আইনের 6, 7, 8 এবং 9 ধারায় আলোচনা করা হয়েছে। মানে এই 4টা ধারায় আপনার আইনগত অপারগতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যে ব্যক্তি মামলা করার অধিকারটা সৃষ্টি হয়, মানে যে ব্যক্তি মামলা করার অধিকারটা সৃষ্টি হয়েছে, যদি ওই সময় মামলা করতে আইনগতভাবে অপারগ থাকে, তাহলে সে কিভাবে মামলা করবে বা তার মামলা করার সময়সীমা বা কিভাবে তামাদি মেয়াদ গণনা করা হবে সেই সম্পর্কে 6 থেকে 9 ধারা পর্যন্ত উল্লেখ করা আছে। তাহলে এই 6 থেকে 9 ধারা আমরা একটু 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 করে বোঝার জন্য চেষ্টা করি। তো 6 ধারায় কি বলা হয়েছে? তামাদি আইনের 6 ধারায় আইনগত অপারগতার 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। এখন এই 3টি বিষয়গুলো কী সেটা একটু আমরা দেখব। তো এই 6 ধারা হচ্ছে যে 6 ধারা 3টি বিষয় হচ্ছে যে আপনার নাবালকত্ব, উন্মাদ আর জড়বুদ্ধি, এই 3টি ব্যক্তির ক্ষেত্রে আপনার 6 ধারাটা প্রযোজ্য হবে। আর 6 ধারার বিধান মোকদ্দমা বা কার্যক্রম বা ডিক্রির আবেদনের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে। মানে 6 ধারাটা যে আপনি প্রয়োগ করবেন সেটা হচ্ছে মোকদ্দমা বা কার্যক্রম বা ডিক্রির কোনো আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে? 6 ধারার বিধান আপনার আপিল, রিভিউ, রিভিশন বা আবেদনের ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্লিয়ার? তো যেমন আপিল দায়েরের ক্ষেত্রে আপিলকারী যদি আইনগতভাবে অপারগ হয়, আপিল দায়েরের ক্ষেত্রে আপিলকারী যদি আইনগতভাবে অপারগ হয়, মানে ওই সব সমস্যাগুলো যদি তার থাকে, তাহলে তার তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। হ্যাঁ, যাই হোক, এটা আস্তে আস্তে প্রত্যেকটা এই 4টা ধারা যখন আলোচনা হবে, উদাহরণ সহকারে যখন আপনারা পড়বেন, তখন আপনার আস্তে 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 এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তামাদি আইনের 6 থেকে 8 ধারা, এই 6 থেকে 8 ধারার এই সুযোগ সুবিধা, এটা শুধুমাত্র বাদীর ক্ষেত্রে, বিবাদীর ক্ষেত্রে কিন্তু না। এটা এই 6 থেকে 8 ধারা আপনার বিবাদী ক্ষেত্রে প্রযোজ্য না, শুধু বাদীর ক্ষেত্রে, মানে এই সুযোগ সুবিধা বাদীটা পাবে। তো সে যদি মামলা দায়ের করার বা ডিক্রি জারির আবেদন করে সেই ক্ষেত্রে সে পাবে। কিন্তু যদি সে বিবাদী হয়, তার এই বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে 6, 7, 8 ধারা প্রযোজ্য হবে না, একটু আগে যেটা আমি বললাম। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমরা 7 ধারা, 7 ধারা হচ্ছে যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়েরের অধিকারী হয় বা ডিক্রি জারি করার জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয় এবং তাদের সকলেই আইনগত অক্ষম হলে তাদের কারো বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি থাকবে, একাধিক ব্যক্তি মামলা বা ডিক্রি জারির আবেদন করার ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো যদি থাকে, তো সেই ক্ষেত্রে তামাদি মেয়াদটা শুরু হবে না, তখন কী হবে? স্থগিত থাকবে। ও তো আর মামলা বা এগুলো এই ডিক্রি জারির আবেদন তো বুঝবেও না, তো করতেও পারবে না। সেক্ষেত্রে কী হবে? তার মেয়াদটা স্থগিত থাকবে, মানে বন্ধ থাকবে। ঠিক আছে? যদি এমন হয় যে তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনগতভাবে সক্ষম, মানে 7-8 জনভাবে এই বিজনেসটা করতেছে বা কারবার করতেছে, তার মধ্যে যদি একাধিক, হয়তো বা 2-3 জন যদি এরকম প্রবলেম থাকে, হ্যাঁ, কিন্তু বাকিরা যদি আইনগতভাবে সক্ষম থাকে, ঠিক আছে, মানে 2-3 জনের তো সেই প্রবলেম, কিন্তু বাকিগুলো তো আর প্রবলেম নাই, তাহলে কি করবেন? তাহলে কি হবে? মানে এই কার্যক্রমটার কি হবে? সে মামলা করবে কি করবে না, বা কীভাবে সেটা শুরু হবে, সেটা হচ্ছে 2টা বিষয়ের উপর নির্ভর করবে। সেটা হচ্ছে যে ক্ষেত্রে সকল ব্যক্তি আইনগতভাবে অপারগ, যে ব্যক্তি সকল ব্যক্তি, মানে ওই যে 2-3টা ব্যক্তি
বাকি ব্যক্তির মধ্যে তাদের সম্মতি ছাড়া, তাদের তো আর সম্মতির দরকার হয় না, যেহেতু বাকি সুস্থ ব্যক্তিগুলো আছে, আইনগত অপারগ না তারা, মানে যারা আইনগতভাবে অপারগ না, তারা সেই আপনার দায়মুক্তি বা ঋণ পরিশোধ এগুলো সে করতে পারবে। সেক্ষেত্রে তামাদি মেয়াদটা শুরু হয়ে যাবে, এখানে আর স্থগিত থাকবে না। কিন্তু বাকিগুলো তো বিচার বুদ্ধি সম্পন্ন আছেন, তারা তো ঋণ টিন এগুলো পরিশোধ করতে পারবেনি। কিন্তু যে সকল ব্যক্তি আপনার আইনগতভাবে সক্ষম, হ্যাঁ, আইনগত সক্ষম অপারগ ব্যক্তির সম্মতি ছাড়া, যারা আইনগতভাবে সক্ষম তাদের সম্মতি ছাড়া আপনার দায় বা ঋণ পরিশোধ করতে পারবেন না। মানে তাদের সম্মতি ছাড়া তো যে বাকি যাদের প্রবলেম তারা তো আর এটা শোধ করতে পারবে না, কীভাবে কী করবে তারা তো সেটা বুঝবেও না। হ্যাঁ, তো তাদের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না, তখন তামাদি চলবে, যেহেতু সুস্থ ব্যক্তি আছে তারাই তো সব কিছু করতে পারবে। এখন আমাদের একটু আট ধারাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, বা মানে একটু বোঝার ট্রাই করতে হবে, যেহেতু আট ধারাটা হচ্ছে আপনার এই 6-7-এর ব্যতিক্রমটা হচ্ছে যে আপনার আট ধারা। হ্যাঁ, তো আট ধারাটা 6 এবং 7 ধারার কোনো কিছুই, 6 এবং 7 ধারা কোনো কিছুই আপনার অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে 6-7 ধারা প্রযোজ্য হবে না। এখন 8 ধারার বিধান হচ্ছে যে আইনগত অপারগতার অবসান হওয়ার পর থেকে সে ব্যক্তি 3 বছর সময় পাবে। তার যে এই আইনগুলো তো যে এই প্রবলেম, যে উন্মাদ বা জড়বুদ্ধি, হ্যাঁ, এটা তো ভালো হবে, এটা তো ওরকম থাকবে না। এটা তো যদি ভালো হয় তাহলে তারা 3 বছরের মধ্যে মোকদ্দমা করতে পারবে। এখন আইনগত মানে অনুসারে, আইনগত অপারগতার অবসান অনুসারে, মানে 8 ধারা অনুযায়ী যে গণনাটা শুরু হবে সেটা হচ্ছে আইনগত অক্ষমতা অবসান হওয়ার পর থেকে, বা আইনগত সক্ষম ব্যক্তি প্রযোজ্য হওয়ার পর থেকে, মানে আইনগত ব্যক্তির যখন অবসান হবে বা সে যখন সুস্থ হবে তখন থেকে 3 বছর গণনা শুরু হবে। আর যখন আইনগত অক্ষমতা অবসান হবে তখন থেকে, বা আইনগত অক্ষম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তখন থেকে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। 3 বছরের মধ্যে যদি সে মামলা দায়েরটা করতে না পারে তাহলে কি হবে, এটা খারিজ হয়ে যাবে। এখন এই 3 ধারাটা যে আপনি প্রয়োগটা করবেন, এটা আপনার 3টি বিষয় মাথায় রাখতে হবে। এটার গণনাটার সিস্টেমটা আপনি 3টি বিষয়ে মাথাটায় আপনার রাখতে হবে। হ্যাঁ, তো 3টি বিষয়গুলো কি কি, যে তফসিলে, আমরা গত ক্লাসে তফসিল সম্পর্কে পড়ছিলাম যে প্রথম তফসিলে 183টি অনুচ্ছেদ আছে। ওই 183টি অনুচ্ছেদের মধ্যে বিভিন্ন মামলা কিভাবে দায়ের করতে হয় তার সময়সীমা দেওয়া আছে। হ্যাঁ, তো সেই সময়সীমাটা আপনার এই আধারটা দেখতে হবে যে কোন মামলার জন্য কতটুকু সময়সীমা দেওয়া আছে। ঠিক আছে, আর বাদী গত বছর আইনগতভাবে অপারগ ছিল, মানে যে সময়সীমা কত ছিল, আর সে আইনগতভাবে অপারগ কত ছিল, মানে সে নাবালক বা উন্মাদ কত বছর ছিল, এটা দেখতে হবে। আইনগত অপারগতা হওয়ার পর থেকে, মানে আইনগত অপারগতা যখন তার শেষ হয়ে যাবে, হ্যাঁ, তো তার যখন সে সুস্থ হইল তাইলে আর কোনো সময় বাকি আছে কি না, মানে সেই যে সময়টা উল্লেখ করা আছে সেই সময়ের মধ্যে আর সেই সময়টা বাকি আছে কি না, হ্যাঁ, এটা দেখতে হবে। যদি অবশিষ্ট কোনো সময় না থাকে, ওই যে মামলা করার তো একটা সময় থাকে অনুচ্ছেদের মধ্যে, এখন সেই সময়টা যদি না থাকে, যে সময়টি সে অসুস্থ ছিল, হ্যাঁ, এই অসুস্থর মধ্যে যে উল্লেখ সময় আছে সেই সময়টা যদি চলে যায় তখন সে কি করবে, তখন তো সে তো অসুস্থ ছিল, এখন ভালো হওয়ার পর কি সে কোনো সুযোগ সুবিধা পাবে না, বা সে কি মামলা টামলা কোনো কিছু করবে না? সে অবশ্যই করবে। সে তখন কি হবে, সে সুস্থ হওয়ার পর থেকে সে 3 বছরের সময় পাবে। ঠিক আছে, তো আর যে ক্ষেত্রে 3 বছরের বেশি পাবে, বেশি সময় থাকবে, মানে 3 বছরের বেশি সময় থাকবে, ধরুন 3 বছর তো আপনাকে আইন দিল যে সুস্থ হলে 3 বছর, কিন্তু সে যদি এর আগেই ভালো হয়ে যায় তখন আপনি সেটা 6 আর 7 ধারা প্রয়োগ করতে পারবেন। এখন হচ্ছে এটা আরও আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো 2-একটা উদাহরণের মাধ্যমে। হ্যাঁ, তো ধরেন এই আপনার অনুচ্ছেদ, আপনার 183 অনুচ্ছেদের মধ্যে 124 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে
বংশগত পদ লাভের জন্য, বংশগত পদ লাভের জন্য তামাদি মেয়াদ 12 বছর। 124 অনুচ্ছেদে বলা হয়েছে যে বংশগত পদ লাভের জন্য সে 12 বছর সময় পাবে। হ্যাঁ, 12 বছর মধ্যে তাকে সে মামলা করতে হবে। এখন সে নাবালক ছিল 11 বছর, সে নাবালক ছিল, সে ব্যক্তিটা নাবালক ছিল 11 বছর, সময় আছে 12 বছরের মধ্যে। তাহলে এখানে সে 1 বছর পাইল, এখানে সে 1 বছর পাইল, কিন্তু এখানে তো বলা হয়েছে যে সুস্থ হওয়ার পর থেকে 3 বছর। তাহলে কি সে 12 বছরের পরে যে কি 3 বছর পাবে এমনটা না, এখানে 1 বছর বাড়তে সে আর 2 বছর পাবে, এই টোটাল 3 বছর। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আর 8 ধারাটার তো দরকার হয় না, এই ক্ষেত্রে আপনি সেই 6-7 ধারার মধ্যেই আপনি করতে পারবেন। ওখানকার 1 বছর পাইলো, এখান থেকে আরও 2 বছর যোগ হলো। সহজভাবে, মানে কঠিন করে বোঝার কোনো চেষ্টা করা যাবে না, এটা সহজভাবে সহজ কথা। ঠিক আছে, তো এখন আরেকটা অনুচ্ছেদে এটা এটা একটু ভালো করে বুঝি যে আপনার 183 অনুচ্ছেদের মধ্যে এটা দুই অনুচ্ছেদে, মানে 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে দখল পুনরুদ্ধারের জন্য 6 মাসের সময়, দখল পুনরুদ্ধারের জন্য 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। ঠিক আছে, এখন সে আইন, মানে ক নামের একটা, ধরি একটা ক নামের একটা ব্যক্তি আইনগতভাবে অপারগ ছিল, মানে সে ধরেন উন্মাদ ছিল বা নাবালক ছিল 8 বছর পর্যন্ত। ঠিক আছে, মামলা করবে 6 মাসের মধ্যে, কিন্তু সে তো 8 বছরই তার সেই প্রবলেম। এখন 8 বছরের পরে সে যখন সুস্থ হইল, তখন সে কী করবে? ওখানে তো সময় শেষ, সে তো আর পাবে না। আর এর আগের উদাহরণে তো 1 বছর সময় ছিল, আর 2 বছর অ্যাড হয়েছে। এই ক্ষেত্রে আপনার 8 ধারাটা প্রয়োগ হবে। 8 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যখন সে আইনগতভাবে সুস্থ হবে, তার আইনগত অপারগতা যখন সে অবসান হবে, তখন থেকে 3 বছর। তো এখন এই ব্যক্তিটা যে, এই ক নামক ব্যক্তিটা যে সুস্থ হইল, এখন সে 3 বছর সময় পাবে। বুঝা গেল যে আমি বলতে চাচ্ছি যে আইনগত অপারগতা থেকে যখন সে সুস্থ হবে, আইনগত অপারগতা অবসানের পর থেকে সে 3 বছর সময় পাবে। এখন 3 বছরের কাউন্টটা কীভাবে হলে সেটা আমরা 2টা উদাহরণে বুঝলাম, যেখানে সময় একেবারে একদম সহজভাবে বোঝেন। যখন সময়টা থাকবে না, তখন আপনি 8 ধারা প্রয়োগ করবেন, তখন আপনি 3 বছর পাবেন। আর যখন সময় থাকবে, তখন আপনি 6-7 ধারায় আপনি ব্যবহার করবেন। মানে যতটুকু সময় থাকবে, ধরুন 1 বছর 15 মাস বা 2 বছর সময় থাকবে, তার থেকে আপনি 1 বছর 2 বছর 6 মাস অ্যাড করে, মানে টোটাল 3 বছর করবে। এখানে আবার শেষ হওয়ার পর থেকে আবার 3 বছর হবে না, যে ওই সময়টা যতটুকু উল্লেখ আছে ওইটা শেষ হোক, আমি পর থেকে 3 বছর পাবো, তখন না, তখন কিন্তু মামলা খারিজ হয়ে যাবে। হ্যাঁ, এটা হিসাব। আর হচ্ছে যে 9 ধারার কথা হচ্ছে যে 9 ধারার আপনি একবার যখন তামাদি মেয়াদটা আপনার শুরু হয়ে যাবে, এটা আর স্থগিত হবে না, এটা আর তারে আটকায় রাখার এটা মানে আর কোনো ক্ষমতা নেই। একবার যখন আপনার মামলা করার অধিকারটা আপনার সৃষ্টি হয়ে যাবে, এটা আর কোনো কিছুতেই আটকাবে না। ঠিক আছে, ধরেন আপনি যখন সুস্থ অবস্থায়, আপনি যখন সুস্থ অবস্থায় মামলাটা করলেন, তারপর আপনার আইনগত অপারগতা কোনো কিছু হইল, আপনি উন্মাদ হলেন বা কোনো কিছু হইলেন, সেই ক্ষেত্রে তো আপনার ওই মামলার ওটা তার স্থগিত থাকবে না, ওটা তার নিয়মে চলতে থাকবে। ঠিক আছে, যেহেতু সে সুস্থ হওয়া, ক যদি অসুস্থ থাকে, যখন সে মামলা করার পরে ক যদি সুস্থ থাকে, সুস্থ করার পর সে মামলা করলো, তারপর সে অসুস্থ হইল, হ্যাঁ, কিন্তু এটা আপনার এই তামাদি মেয়াদের কোনো সুযোগ সুবিধা পাবে না, মামলাটা তামাদি মেয়াদ গণনটা স্থগিত থাকবে না, সে এটা চালায় যেতে হবে। হ্যাঁ, কারণ সে যখন মামলাটা করছিল তখন তো সে তো সুস্থ ছিল, এটার কোনো সুযোগ সুবিধা সে পাবে না। তো এই হচ্ছে আমরা আজকে 4টা ধারা আলোচনা করলাম তামাদি মেয়াদের এই আইনগত অপারগতা সম্পর্কে। তো যাই হোক,